নমস্কার ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের ৮ম অধ্যায় তথা একদম লাস্ট চ্যাপ্টারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে। কি টপিকটা জেনে নাও, হায়দ্রাবাদ সমস্যা। যা তোমাদের এবারে এই পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। যেরকম কাশ্মীর সমস্যা ইম্পোর্টেন্ট, সেরকম জুনাগড় সমস্যা ইম্পোর্টেন্ট। তার মধ্যে আরও ইম্পোর্টেন্ট এবার কি হায়দ্রাবাদ সমস্যা। দেখে নাও পরীক্ষার প্রশ্নটি কীভাবে আসতে পারে। কি প্রশ্নটি হলো, হায়দ্রাবাদ সমস্যা সম্পর্কে আলোচনা করো, অথবা এই কোশ্চেনটা অন্যভাবে জিজ্ঞাসা করতে পারে কি, হায়দ্রাবাদ কিভাবে ভারতের সাথে যুক্ত হয়েছিল। বা আরেকভাবে জিজ্ঞাসা করতে পারে, আমি উল্লেখ করিনি, বলে দিচ্ছি, হায়দ্রাবাদের ভারতভুক্তিকরণ সম্পর্কে আলোচনা করো। ব্যাপার একই, ঠিক আছে? তোমরা বুঝে যাবে। দেখে নাও এটা উত্তরটি এখন। হুম। প্রথমে উপরে একটা হেডিং করে দিতে পারো, কি করতে পারো, হায়দ্রাবাদ সমস্যা ও ভারতের সাথে সংযুক্ত হওয়ার ইতিহাস। ঠিক আছে? তারপরে এটার মধ্যে সাব পয়েন্ট একটা করবা, কি ভূমিকা। ভূমিকার মধ্যে কি লিখবা, ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর, ভারত কত সালে স্বাধীন হয়েছে? ১৯৪৭ সালে। কত তারিখে? ১৫ই আগস্ট। ঠিক আছে? স্বাধীন হওয়ার পর একটি বড় চ্যালেঞ্জ ছিল বা সমস্যা ছিল দিতে পারো। ঠিক আছে? চ্যালেঞ্জ বা সমস্যা ছিল দেশীয় রাজ্যগুলোকে, দেশীয় রাজ্যকে ইংরেজিতে কি বলে? প্রিন্সলি স্টেট। ঠিক আছে? একত্রিত করা। তাহলে কি ১৯৪৭ সালে ১৫ই আগস্ট ভারত স্বাধীন হয়ে যায়। কিন্তু তার পরবর্তীকালে ভারতে নানান সমস্যা দেখা যায়। সেই সমস্যাগুলোর মধ্যে একটা বিরাট সমস্যা ছিল কি? এই যে ভারতে ৫৬৩ টার মতো দেশীয় রাজ্য ছিল, এগুলোকে কি ভারতের মধ্যে নিয়ে আসা। তার মধ্যে কি অনেক দেশীয় রাজ্য ভারতের সাথে যুক্তই হয়েছে। কিন্তু লাস্ট পর্যন্ত ৩ টা দেশীয় রাজ্য ভারতের সাথে সংযুক্ত হতে অনেক সমস্যার সৃষ্টি হয়। তার মধ্যে অন্যতম কি ছিল? হায়দ্রাবাদ, এবং বাকি ২ টো দেশীয় রাজ্য কি ছিল? জুনাগড় আর কি কাশ্মীর। ঠিক আছে? এটার মধ্যে দেখে নাও হায়দ্রাবাদটা সম্পর্কে মোট ৫৬২ দেশীয় রাজ্য আছে। দেশীয় রাজ্য সম্পর্কে একটা বলে রাখি, অনেক বইয়ে ৫৬২ দেশীয় রাজ্য বা ৫৬০ বা ৫৬৩ দেশীয় রাজ্য সম্পর্কে জানতে পারো। ঠিক আছে? এগুলা মানে কি একটা আন্দাজা করে দিয়ে আছে। ঠিক আছে? তোমরা চাই ৫৬০ বা ৫৬২ বা ৫৬৩ লেখাও কোনো অসুবিধা নাই। এইজন্য আগে কি উল্লেখ করে দিবা? প্রায় কথাটা উল্লেখ করে দিবা। তাহলে যাতে কোনো সমস্যা না হয়। তারপরে কি লিখবা? সর্দার বল্লভভাই প্যাটেল ও ভিপি মেননের কূটনৈতিক প্রচেষ্টায় অধিকাংশ রাজ্য ভারতের সাথে সংযুক্ত হয়েছে। তাহলে কাদের দ্বারা ভারতের বেশিরভাগ দেশের রাজ্য ভারতে অন্তর্ভুক্ত হয়? সর্দার বল্লভভাই পটেল ও ভিপি মেননের কি কূটনৈতিক প্রচেষ্টায়। কিন্তু কয়েকটি রাজ্য বিশেষ সমস্যা তৈরি করেছিল। কি আমি মাত্র বললাম, কাশ্মীর, জুনাগড় ও হায়দ্রাবাদ। এখন তোমরা কি করতে, হায়দ্রাবাদ সম্পর্কে, এইজন্য হায়দ্রাবাদের এখানে এগুলা ডিটেইলস আলোচনা করা আছে। এর মধ্যে হায়দ্রাবাদ সমস্যা ছিল সবচেয়ে জটিল ও সংবেদনশীল। পরের পয়েন্ট দেখে নাও। দ্বিতীয় পয়েন্টে দিবা কি, হায়দ্রাবাদ রাজ্যের অবস্থা ১৯৪৭ সালে কি অবস্থা ছিল তখন, যখন ভারত স্বাধীন হয়? হায়দ্রাবাদ ছিল ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য। পরীক্ষায় আসতে পারে, ভারতের সবচেয়ে বড় ভারত স্বাধীন হওয়ার সময় ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কি ছিল? হায়দ্রাবাদ। আরেকটা জিনিস মনে রাখবা, আমরা তো পশ্চিমবঙ্গে বাস করি। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু একটা দেশীয় রাজ্য ছিল, কি? কোচবিহার বা কোচবিহার। ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষা অনেক সময় দিয়ে দিতে পারে। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি দেশীয় রাজ্যের হলো, এমসিকিউতে দিতে পারে জুনাগড়, কাশ্মীর, আ হায়দ্রাবাদ আর কোচবিহার দিয়ে দিতে পারে। তখন কিন্তু কোচবিহার হবে। ঠিক আছে? এটা এই কোশ্চেনের সাথে রিলেটেড না, আমি বলে দিলাম। ঠিক আছে? তারপরে কি বলবা? এটির আয়তনে জিজ্ঞাসা করতে পারে। হায়দ্রাবাদ তো সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল। এটার আয়তন কত ছিল? ৮২,০০০ বর্গ মাইলেরও বেশি। এর জনসংখ্যা কত ছিল? ১,৬০,০০,০০০। যেখানে এই ১,৬০,০০,০০০ মধ্যে, জনসংখ্যার মধ্যে 85% ছিল হিন্দু। মানে কি, মেজরিটি অফ পারসনই ছিল হিন্দু। কিন্তু বাকিরা মুসলমান ও অন্যান্য সম্প্রদায়ের ছিল। তাহলে কি হিন্দুদের এখানে কি দাপটটা একটু বেশি ছিল, মুসলমানদের কম। এবং শাসক আবার কি ছিল? শাসক ছিলেন আবার মুসলিম। তাহলে কি, শাসক ছিলেন মুসলিম কিন্তু জনগণই কি বেশিরভাগ হিন্দু। এর ফলে কি হিন্দু জনগণরা মানবে এখানে থাকতে? মানবে না। এটা সঙ্গে আমি পরে আলোচনা করছি, দেখে নাও। শাসক ছিলেন কি, পরীক্ষায় আসতে পারে, হায়দ্রাবাদের নিজাম বা শাসক কে ছিলেন? হায়দ্রাবাদ যখন ভারতের সাথে যুক্ত হয় বা ১৯৪৭ সালে হায়দ্রাবাদের দেশীয় রাজ্যের কি নিজাম কে ছিলেন? পরীক্ষায় নামটা আসতে পারে, নিজাম মীর ওসমান আলী খান। ঠিক আছে? যিনি তৎকালীন সময়ে বিশ্বের ধনীতম ব্যক্তি হিসেবে পরিচিতি ছিলেন। ঠিক আছে? পরের পয়েন্টটি দেখে নাও। এই পয়েন্টের মধ্যে আরো আছে কি, ভৌগোলিকভাবে হায়দ্রাবাদ চারদিক থেকে ভারতের ভূখণ্ড দ্বারা বেষ্টিত ছিল, অর্থাৎ স্থলবেষ্টিত রাজ্য, সমুদ্রপথ বা পাকিস্তানের সাথে কোনো যোগাযোগ ছিল না। তোমরা এটা যদি লিখতে চাও লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আমি ক্রস করে দিলাম। লিখলে ভালো। ঠিক আছে? আবার কয়েকটা বেশি যদি পয়েন্ট দিয়ে যাও, তাহলে কি প্রশ্নটা বড় হয়ে যাবে। কতগুলো জিনিসকে মানে কি এভয়েড করে যাওয়াই ভালো। ঠিক আছে? আচ্ছা, তারপরে ৩ নাম্বার পয়েন্ট, নিজামের অবস্থান ও স্বাধীন থাকাতে। তাহলে কি ১৯৪৭ সালে হায়দ্রাবাদের অবস্থাটা দেখলা কেমন ছিল? হায়দ্রাবাদে বেশিরভাগই ছিল কি হিন্দু জনগণ। আর মানে 85% হিন্দু জনগণ। কিন্তু শাসক আবার ছিলেন মুসলিম, কি নিজাম ওসমান আলী খান।
এছাড়াও হায়দ্রাবাদ চার্চে ভারতের দ্বারা বেষ্টিত ছিল। ফলে পাকিস্তানের সাথে যোগাযোগ করার কোনো সুযোগই ছিল না। এই অবস্থায় নিজাম কি করে? এই পয়েন্টে আলোচনা করেছে। কি করে? স্বাধীনতার সময় অন্যান্য দেশীয় রাজ্যগুলোকে বলা হয় ভারতের সাথে যুক্ত হতে হবে অথবা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারে। মানে কি দেশীয় রাজ্যগুলোর উপরে প্রস্তাব রাখা হয়, তোমরা হয়তো ভারতের সাথে যুক্ত হও, না হলে পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যাও। কোনো চাপ দেওয়া হয় না। ঠিক আছে? কিন্তু হায়দ্রাবাদের নিজাম স্পষ্ট করে জানান তিনি ভারত বা পাকিস্তান কোনো দেশেই যুক্ত হবে না এবং নিজাম ওসমান আলী খান কি জানিয়ে দেয়? তিনি ভারতেও যুক্ত হবে না, পাকিস্তানে যুক্ত হবে। তাহলে কার সাথে যুক্ত হবে? তিনি বলেন, "না, আমি হায়দ্রাবাদটাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে" মানে কি ভারতের মধ্যে তিনি অন্য একটা দেশকে ঢুকে যেতে চেয়েছিলেন। মানে হায়দ্রাবাদ হয়ে যাবে একটা দেশ। তিনি এটাই পরিকল্পনা করেছিলেন ভারতের মতো। এই কারণে এখন কি করে? ভারত কি করে? ভারত এখন চায় হয়তো ভারতেও যুক্ত হলো না, পাকিস্তানেও যুক্ত হলো না, ওদের কাছে প্রস্তাব দেওয়া হয়। তাহলে এইজন্য এখন ভারত কি বলেন কি করে? হায়দ্রাবাদের কবজা করে নেওয়ার চেষ্টা করে। ঠিক আছে? না হলে ভারতের মধ্যে ভেতরে যদি একটা দেশ ঢুকে যায় তাহলে ভারতের পক্ষে একটা সমস্যার সৃষ্টি করতে পারত অনেক। ঠিক আছে? এই কারণে ১৯৪৭ সালে ২৯শে নভেম্বর নিজাম ভারতের সাথে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট স্বাক্ষর করে। পরীক্ষায় আসতে পারে। নিজাম ওসমান আলী খান কত সালে ভারতের সাথে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট স্বাক্ষর করেছিলেন? কবে হবে? ১৯৪৭ সালের ২৯শে নভেম্বর। তারপর নিচের থেকে দেখে নাও। এই চুক্তির কি বলা হয়েছে? চুক্তি অনুযায়ী হায়দ্রাবাদ আপাতত স্বাধীন থাকবে। কিন্তু প্রতিরক্ষা, যোগাযোগ ও পররাষ্ট্রনীতির বিষয়ে ভারতকে গুরুত্ব দিবে। ঠিক আছে? ভারত অল্প কিছু মেনেও নেয়। কি বলে? ঠিক আছে, তোমরা স্বাধীন থাকতে পারবা কিন্তু প্রতিরক্ষা ক্ষেত্রে মিলিটারি ফোর্স, তারপরে যোগাযোগ, পররাষ্ট্র বিষয়ে ভারতকে মানে ভারতের সব কথাই শুনতে হবে। তবে বাস্তবে তিনি পাকিস্তানের সাথে গোপন যোগাযোগ চাইতে এখন তো ভারত রেগে যায়। কি ভারত হায়দ্রাবাদকে অনেক সুযোগও দিয়ে দেয়। ঠিক আছে, তুমি স্বাধীন থাকো। আমি কিন্তু ভারতের সব কথা মেনে চলবো। এখন তিনি কি করে? হায়দ্রাবাদের নিজাম ওসমান আলী খান কি করে? পাকিস্তানের সাথে গুপ্ত যোগাযোগ চালানোর চেষ্টা। এটা ভারত পরবর্তীকালে জেনে নেয়। এটা পরের পয়েন্টে দেখব। দেখো কি আছে? তারপরে ৪ নম্বর পয়েন্ট। হুম। ৪ নম্বর পয়েন্ট কি? রাজাকার বাহিনীর উত্থান। পরীক্ষায় আসতে পারে কিন্তু রাজাকার বাহিনী কি ছিল? ঠিক আছে? এটা ২ নাম্বারের বলতেছি। মানে আসতে পারে। এটা তো হলো বড় কোয়েশ্চেন এর মধ্যে আবার পড়তেছে। ২ নাম্বার হিসেবেও তো দিয়ে যেতে পারে প্রশ্নটা। তারপরে কি? নিজামের তথা নিজাম ওসমান আলী খান স্বাধীনতার স্বপ্নকে সমর্থন করে মুসলিম সংগঠন গড়ে তোলে। তাহলে নিজাম ওসমান আলী খান হায়দ্রাবাদে যে মুসলিম সংগঠন গড়ে তুলেছেন তার নাম কি? পরীক্ষায় ভেরি ইম্পোর্টেন্ট কি হবে? উত্তেহাদ উল মুসলিমিন। ঠিক আছে? এটা মনে রাখবা। বা এভাবে আছে উত্তেহাদ উল মুসলিমিন। এই মুসলিম সংগঠনটি কে গঠন করেছিলেন? কি হবে? নিজাম ওসমান আলী খান। এই সংগঠনের দ্বারা সামরিক শাখা রাজাকার বাহিনী। মানে কি? রাজাকার বাহিনী তাহলে মূল কোন সংগঠনের সাথে যুক্ত ছিল? উত্তেহাদ উল মুসলিম। মানে উত্তেহাদ ও মুসলিমিনই একটি সামরিক শাখা, ধর মিলিটারি ফোর্সের একটি ব্রাঞ্চ বা উইং ছিল কি? রাজাকার বাহিনী। এবং এই রাজাকার বাহিনীর নেতা কি ছিল? কাসিম রিজভী। ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এগুলা কিন্তু অনেক ভালো করে মনে রাখবা। ঠিক আছে? রাজাকার বাহিনীর নেতা কি ছিল? কাসিম রিজভী। রাজাকাররা হায়দ্রাবাদের হিন্দু জনগণের উপর নির্যাতন শুরু করে। এখন রাজাকার বাহিনী তো উত্থান করে দেয় উত্তেহাদ মুসলিমের আন্ডারে। এখন এই রাজাকার বাহিনী কি করে? রাজাকার বাহিনী তো কি করবে? এখন হিন্দুদের উপরে 85% যে হিন্দু ছেলে, এই হিন্দু জনগণের উপরে উল্টা অত্যাচার শুরু করে এবং জোরপূর্বক মুসলমান করার চেষ্টা চালায়। দাঙ্গা লুট হয়। মানে কি? তারা প্রস্তাব রাখে হয়তো হায়দ্রাবাদ থেকে বেরিয়ে যেতে লাগবে, না হলে হায়দ্রাবাদের সব হিন্দুকে ধর্মান্তরিত করে মুসলিম হতে লাগবে। এইজন্য হিন্দুদের উপর অনেক অত্যাচার করে, দাঙ্গাও করে এবং লুটপাটও করে। ফলে রাজ্যের ভেতরে কি সৃষ্টি হয়? অরাজকতা, অস্থিরতা চরমে ওঠে। এ এ এ অবস্থায় বা এই অবস্থায় সাধারণ হিন্দু জনগণ ভারতের সাথে যুক্ত হওয়ার দাবি জানায়। এখন এখানে জনগণ কি দেখে? হায়দ্রাবাদের নিজাম তো খুব বদমাশি করছে। এইজন্য এখানে হিন্দু জনগণ কি করে? ভারতের সাথে প্রস্তাব রাখে যে হ্যাঁ, কি ভারত যাতে হায়দ্রাবাদকে সংযুক্ত করে নেয় নিজের দেশের সাথে, তাহলে ওখানকার হিন্দুরা কি হবে? রক্ষা পাবে। পরের পয়েন্ট দেখে নাও। ৫ নাম্বার পয়েন্ট কি? এখন ভারত কি করে? ভারতের কূটনৈতিক পজিশন হায়দ্রাবাদকে সংযুক্ত করার জন্য ভারত কি করেছিল এখন? এই পয়েন্টে ১ম এ ২ জনের নাম বলছিল সর্দার বল্লভভাই প্যাটেল ও ভিপি মেনন ছিল। ঠিক আছে? এদের দুজনের জন্য হায়দ্রাবাদ ভারতের সাথে যুক্ত হয়েছিল। সর্দার বল্লভভাই প্যাটেল কি করে? সর্দার বল্লভভাই প্যাটেল যিনি তৎকালীন কি ছিলেন? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাহলে পরীক্ষায় আসতে পারে ১৯৪৭ সালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। ১ম এ সর্দার বল্লভভাই প্যাটেল কি করে? ১ম এ কূটনৈতিক পথে সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। তিনি নিজামকে বোঝান। দেখো ভারতের বিরুদ্ধে যাচ্ছে কিন্তু ভারত তখনও কি করছে? নিজামকে ওসমান আলী খানের তাও অনেক বুঝিয়ে বলে। বুঝিয়ে কি বলেন? তিনি নিজামকে বোঝান যে হায়দ্রাবাদ স্বাধীন থাকতে পারবে না। কারণ ভৌগোলিকভাবে ভারতের মধ্যে ঘেরা।
অর্থনৈতিকভাবে স্বনির্ভর নয় এবং পাকিস্তানের সাথে কোনো সরাসরি সীমান্ত নাই। তাহলে কি ভারতের উপর দিয়ে তো যেতে হবে। তাহলে এটার স্বাধীন অস্তিত্ব বজায় রেখে কি লাভ? কিন্তু নিজাম একগুঁয়ে ছিল। পাকিস্তানের সাথে অস্ত্র-শস্ত্র কিন্তু নিজাম তার কথা তাও শুনে না। কি করে? তাও বুঝতে হবে কি নিজাম ওসমান আলী খান পাকিস্তানের সাথে কি অস্ত্র-শস্ত্র সংগ্রহ করছিলেন। মানে কি তিনি বন্ধ করেননি ভারতের ওয়ার্নিং এর পরেও। ৬ নম্বর পয়েন্ট এখন দেখে নাও। অপারেশন পোলো। পরীক্ষায় কিন্তু আচ্ছা আরেকবার বলে দিচ্ছি। প্রশ্নটি কিন্তু এইভাবে দিতে পারে অপারেশন পোলো সম্পর্কে আলোচনা করো। অপারেশন পোলো সম্পর্কে আলোচনা করে যে অ্যান্সার হবে, এই হায়দ্রাবাদ সমস্যার অ্যান্সার কিন্তু একই পরীক্ষায় আমি কিন্তু এখানে মেনশন করতে ভুলে গেছি অথবাতে কি হবে? ওখানে তোমরা খাতার যদি লিখে থাকো, খাতার মধ্যে লিখে নিও অথবা দিয়ে একটা কোয়েশ্চেন অপারেশন পোলো সম্পর্কে আলোচনা করো বা অপারেশন পোলো কি? অ্যান্সার পুরাটা একই হবে ১ম থেকে একদম লাস্ট পর্যন্ত। ঠিক আছে? এখন অপারেশন পোলো সম্পর্কে দেখে নাও। এটা কিন্তু ২ নম্বরেও আসতে পারে অপারেশন পোলো কি। ঠিক আছে? ৪ নাম্বারেও আসতে পারে। ৪ নাম্বার মানে কি পুরাটা অ্যান্সারই লিখতে হবে। মানে উপর থেকে ভূমিকা থেকে একদম লাস্ট পর্যন্ত উপসংহার পর্যন্ত। এখন অপারেশন পোলোর দ্বারা ভারত কি করে? পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভারত সরকার সামরিক হস্তক্ষেপে নিয়ে নেয়। এখন ভারত দেখতেছে হায়দ্রাবাদের নিজামকে তো বুঝিয়ে কোনো লাভই হলো না। সে পাকিস্তানের সাথে তাও কি যোগাযোগ রাখছে এবং সেখান থেকে গুপ্তভাবে সামরিক অস্ত্র-শস্ত্র সংগ্রহ করছে। এই পরিস্থিতিতে কি ভারত সরকার কি করে? না, হায়দ্রাবাদকে আর বুঝিয়ে লাভ নেই। হায়দ্রাবাদকে এখন সামরিক হস্তক্ষেপ ছাড়া নিজেদের দেশের সাথে যুক্ত করতে হবে। এইজন্য কি হয়? ১৩ই সেপ্টেম্বর ১৯৪৮ সালে ভারতীয় সেনা অভিযান শুরু করে কিসের জন্য? হায়দ্রাবাদের জন্য। পরীক্ষায় এটাও আসতে পারে। ভারতীয় সেনারা কত সালে বা কত তারিখে হায়দ্রাবাদে অভিযান শুরু করেছিল? কবে হবে? ১৩ই সেপ্টেম্বর ১৯৪৮ সালে। এই অভিযানের নাম কি দেওয়া হয়? অপারেশন পোলো। পরীক্ষায় কিন্তু আসতে পারে এটা। ঠিক আছে? অনেকে একে অপারেশন পোলোর অপর নাম কি পরীক্ষায় আসতে পারে। অপারেশন পোলোর অপর নাম কি? পুলিশ অ্যাকশন। ঠিক আছে? এটি চলে এই অপারেশন পোলো কবে থেকে শুরু হয়েছিল এবং কত তারিখ পর্যন্ত? ১৩ই সেপ্টেম্বর ১৯৪৮ সালে শুরু হয় এবং ৮ই সেপ্টেম্বর ১৯৪৮ সালে সমাপ্ত হয় অপারেশন পোলোর সময়কাল। তাহলে কতদিন চলেছিল? টোটাল ৫ দিন চলেছিল এবং অপারেশন পোলো নেতৃত্বে কে ছিলেন? মানে অপারেশন পোলোর কমান্ডার কে ছিলেন বা জেনারেল কে ছিলেন বা নেতা কে ছিলেন? কি হবে? জে.এন. চৌধুরী। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এখানে কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন হচ্ছে। এই মাত্র ৫ দিন মানে ১৩ থেকে কি ১৮ সরি এখানে ১৮ হবে। এই ১৩ থেকে ১৮ই সেপ্টেম্বর ভারতীয় সেনারা হায়দ্রাবাদ দখল করে নেয়। তাহলে কি কোন অভিযান পরীক্ষায় এভাবে প্রশ্ন লিখতে পারে। কোন অভিযান দ্বারা ভারতীয় সেনারা হায়দ্রাবাদকে ভারতের সাথে সংযুক্ত করতে সক্ষম হয়েছিল বা হায়দ্রাবাদকে দখল করতে সক্ষম হয়েছে। কি হবে? অপারেশন পোলো যা ১৩ই সেপ্টেম্বর ১৯৪৮ থেকে ১৮ই সেপ্টেম্বর ১৯৪৮ সাল পর্যন্ত চলেছিল। ১৭ই সেপ্টেম্বর মতান্তরে ৮ই সেপ্টেম্বর ১৯৪৮ সালে নিজাম আত্মসমর্পণ করতে বাধ্য হয়। শেষ পর্যন্ত নিজাম কি করে? হার মেনে যায় এবং ভারতের কাছে আত্মসমর্পণ করে। অপারেশন পোলো সম্পর্কে আরো কতগুলো ফ্যাক্টস দেখে নাও। অপারেশন যা এখানে আলোচনা করলাম একটা এখানে বুলেট পয়েন্ট আকারে আমি মেনশন করে দিয়েছি। যাতে তোমাদের মনে থাকে। কি অপারেশন পোলোর তারিখ কত? আমি মাত্রই বললাম ১৩ সেপ্টেম্বর ১৯৪৮ থেকে ১৮ সেপ্টেম্বর ১৯৪৮ সাল পর্যন্ত। অপারেশন পোলোর নামটা এই পোলো শব্দটা কিসের থেকে এসেছে? পোলো শব্দ অপারেশন পোলো, পোলো নাম দেওয়া হয়েছে কারণ হায়দ্রাবাদে বলা হতো নিজামের প্রিয় খেলা পোলো। ঠিক আছে? নিজামের কি প্রিয় খেলা মানে নিজাম ওসমান আলী খানের প্রিয় খেলা কি ছিল? পোলো। এইজন্য এই নাম এই অভিযানটার নাম ভারত দেয় হলো অপারেশন পোলো। মানে অপারেশন পোলো মানে কি হায়দ্রাবাদকে দখল করতে হবে এবং এই অপারেশন পোলো নেতা কে ছিলেন মাত্রই বললাম জেনারেল জে.এন. চৌধুরী। ভারতের সেনারা কত দিনের মধ্যে হায়দ্রাবাদ দখল করে? ৫ দিনের মধ্যে। যেটা এখান থেকে বুঝতে পারছি এই যে তারিখ ১৩ থেকে ১৮ই সেপ্টেম্বর ৫ দিনের মধ্যে। প্রায় ৪ দিনে হায়দ্রাবাদ প্রতিরক্ষা ভেঙে পড়ে। এটা অত ইম্পোর্টেন্ট নাই। ভুল করে মেনশন হয়ে গেছে। এইটা দেখো ১৮ই সেপ্টেম্বর ১৯৪৮ সালে নিজাম আত্মসমর্পণ হয়। কোন অভিযান দ্বারা? অপারেশন পোলো অভিযান দ্বারা কি আত্মসমর্পণ করে। এখন কি দেখে নাও অপারেশন পোলো বা হায়দ্রাবাদে ভারতের সংযুক্তিকরণের ফলাফল বা পরিণতি কি ঘটে? ১ নম্বর ঘটনা ঘটে কি? হায়দ্রাবাদ অন্তর্ভুক্তি হয়ে যায় ১৯৪৮ সালের সেপ্টেম্বরে হায়দ্রাবাদ ভারতের অংশ হয়ে যায়। ঠিক আছে? নিজামের মর্যাদা। এই নিজাম ওসমান আলী খানকে কি করা হয়? নিজাম ওসমান আলী খানকে রাজপ্রমুখ বা গভর্নর হিসেবে রাখা হয়। তাহলে হায়দ্রাবাদেরকে দেখো ভারতটাও কি নিজাম এত ভারতের বিরুদ্ধে যাচ্ছিল, পাকিস্তানের সাথে যোগাযোগ রাখছিল। শেষ পর্যন্ত আত্মসমর্পণে ভারত চাইলে নিজামকে কি বন্দী করে ফেলতে পারত। কিন্তু ভারত কি করে? সর্দার বল্লভভাই প্যাটেল ও ভিপি মেনন তাকে কি অনেক ভালো বুদ্ধি দিয়ে তাকেই হায়দ্রাবাদের নিজামকে কি করে? এই হায়দ্রাবাদের গভর্নর হিসেবে নিযুক্ত করে। তাহলে কি এভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, হায়দ্রাবাদ স্বাধীন হওয়ার পর বা হায়দ্রাবাদ ভারতের সাথে সংযুক্তিকরণের পর হায়দ্রাবাদের গভর্নর বা রাজপ্রমুখ হিসেবে কে নিযুক্ত হন? কি হবে? নিজাম ওসমান আলী খান। ঠিক আছে? অর্থাৎ সম্মানজনক মর্যাদা দেওয়া হয় যেটা বললাম এখনই। আর কি ঘটনা ঘটে? রাজাকার বাহিনী ভেঙে দেওয়া হয়। ঠিক আছে? রাজাকার বাহিনীকে আর রাখা হয় না। ৪ নম্বর জাতীয় ঐক্য শুধু এই ঘটনার মাধ্যমে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় শক্তিশালী দেশেরা যে ভারতের সাথে যুক্ত হয়ে যায়। ঠিক আছে?
এখন এই হায়দ্রাবাদ সমস্যা বা অপারেশন পোলোর ঐতিহাসিক গুরুত্ব কি? বা হায়দ্রাবাদ ভারতের সংযুক্ত করণের ফলে কি ঐতিহাসিক গুরুত্বটা দেখা দেয়? এগুলা এখানে দেখে নাও। হায়দ্রাবাদ সমস্যার সমাধান সর্দার বল্লভভাই প্যাটেলের দৃঢ়তা কূটনৈতিক সাফল্যের প্রতীক। ঠিক আছে? এটি প্রমাণ করে যে ভারত একক ও স্বাধীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে কোনো বিভক্তি মেনে নেয় না। তোমরা ঐতিহাসিক গুরুত্ব যদি না লিখতে চাও, নাও লিখতে পারো। আমি মেনশন করে দিচ্ছি কি অনেকে কি অ্যান্সারকে আরো অ্যাডভান্স করতে চায়। যদি সে মেনশন করে দেয় তার কি নাম্বার কাটার অনেক চান্সে কমে যায়। ৪ এ ৪ ই পেয়ে যেতে পারে। যদি কেউ নিতে চাও দিতে পারো, না দিতে গেলে কোনো অসুবিধা নেই এটা। ঠিক আছে? তারপরে কাশ্মীর ও জুনাগড় সমস্যার মতো এটি ছিল স্বাধীন ভারতের এক বড় প্রতীক্ষার মুহূর্ত। তোমরা যদি এইটাকে উপসংহার হিসেবে লিখতে চাও, উপসংহার হিসেবেও কিন্তু লিখতে পারবা। ঠিক আছে? আমি নিচে উপসংহার মেনশন করে দিয়েছি। এইটাকে উপসংহার হিসেবে লেখা যাবে। ঠিক আছে? বা ঐতিহাসিক গুরুত্ব আসলে উপসংহার হিসেবে যদি লিখে দাও কোনো অসুবিধা নেই। এখন মেইন উপসংহার আমি যেটা লিখেছি, যদি এটা দিতে চাও এটা দিতে পারো। হায়দ্রাবাদ সমস্যা ছিল স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। নিজামের একগুঁয়ে অবস্থান ও রাজাকার বাহিনীর উগ্রতা হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনগণের জীবনকে দুর্বিষহ করেছিল। কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল ও ভিপি মেনন, এটাও লিখে নিও, ঠিক আছে? ভিপি মেনন এর নেতৃত্বে ও ও ভারতের কূটনৈতিক প্রজ্ঞা ও সামরিক পদক্ষেপের ফলে অবশেষে হায়দ্রাবাদ ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। এর মাধ্যমে ভারতীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ভিত আরো মজবুত হয়। ঠিক আছে? অ্যান্সার এই পর্যন্ত শেষ। ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটি তোমার কেমন লেগেছে। ঠিক আছে? পরবর্তী ভিডিও শীঘ্রই আসছে। যতদূর সম্ভব কি আমি মনে হয় জুনাগড় সমস্যা সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? স্টে আপডেট থেকো। ঠিক আছে? আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সবগুলা ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।